বহু বছর পূর্বে অচিনপুর গ্রামে এক জমিদার বাস করত। জমিদার তার এলাকার মানুষের প্রতি খুবই নির্দয় ছিল। নকুল হলো জমিদারের চামচা। সব সময় জমিদারের হুকুমে ৫-৭টা পেয়াদা নিয়ে মানুষের ওপর নির্যাতন করে বেড়াতো। নকুল, নকুল, আজ্ঞে হুজুর। এবছর জমিতে কেমন ফসল হলো? হুজুর, এবছর তেমন একটা ফলন হয়নি চাষে, বুঝলেন। কেন 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 হয়নি ভালো ফসল? এবার বন্যার পানিতে নিচু এলাকার অনেক ফসল তলিয়ে নষ্ট হয়ে গেছে হুজুর। না, এভাবে চললে তো হবে না। যেভাবেই হোক চাষে ফলন বাড়াতে হবে। যথা আজ্ঞা হুজুর। তুমি যাও যাও, দ্রুত রাজ্যে এনাম পিটিয়ে দাও। কাল থেকে কোনো পুরুষ যেন ঘরে বসে না থাকে। নকুল ঢোল সামন্ত নিয়ে বেরিয়ে পড়ল। সারা গ্রাম ঢোল পিটিয়ে বলতে লাগলো, কাল থেকে কোনো পুরুষ খেতি না করে ঘরে বসে থাকলে তাকে শুলে চড়ানো হবে। কি রে রফিক, দিন দিন তো জোয়ানমদ্দ হয়ে যাচ্ছিস। তা কাজবাজ না করে খালি বসে বসে খেলেই চলবে? আমি আমার নিজের কাজ নিজে করি, তোমার মতো জমিদারের চামচিগিরি তো করে বেড়াই না। কি এত বড় কথা? তুই চিনিস না আমাকে? হ্যাঁ হ্যাঁ, চিনি তো, জমিদারের হুকুমের গোলাম। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া বেটা। এই বলে নকুল পেয়াদাদের দিয়ে রফিককে মারতে শুরু করলো। রফিক পড়ে পড়ে মার খেতে থাকলো। জমিদারের পেয়াদাদের সবাই ভয় পায়, তাই কেউ সাহস করে এগিয়ে আসলো না। আচ্ছা শাস্তি হয়েছে বেটার। নকুল, জি হুজুর। আসছে বর্ষার আগেই ও পাড়ার নদীর বাঁধটা দিতে হবে। সব জোয়ানগুলোকে ভালো করে খাওয়া। তা আর বলতে হবে না হুজুর। জোয়ানগুলো খেয়ে খেয়ে যা শরীর বানিয়েছে, এক একটার গায়ের জোর মনে হয় হাতির সমান হবে। তাহলে জোয়ানগুলোকে নিয়ে দ্রুত বাঁধ তৈরির কাজে লেগে পড়ো। এই এলাকায় কোনো গরু মহিষ না থাকার কারণে হাল চাষ থেকে শুরু করে সব করানো হয় জোয়ানগুলোকে দিয়ে। জোয়ান বলতে শফিক, শিপন, ইমরান ও সুমন, যাদের জমিদার টাকা দিয়ে কিনে রেখেছে। কই কই, সবাই তাড়াতাড়ি হাত চালাও। খেয়ে খেয়ে গায়ে তেল জমে গেছে। যাত্রা। নকুল জোয়ানদের গায়ে জোরে জোরে চাবুক মারতে থাকে। রফিক দূর থেকে তা দেখে এগিয়ে আসে। তোমাদের কি এই মানুষগুলোর ওপর একটুও দয়া মায়া হয় না? না হয় না কেন রে? ওদের টাকা দিয়ে কিনেছে জমিদার মশাই, দিন রাত বসে বসে খাওয়াচ্ছে। তো এদের দিয়ে কাজ করাবে না তো তুমি করে দেবে সেসব কাজ? খোদা তোমাদের এই অত্যাচার সহ্য করবে না, দেখে নিও। আরে যা যা, কত দেখলুম। হ্যাঁ। রফিক সেখান থেকে চলে গেল। জমিদার তার ইচ্ছা মতো গ্রামের জোয়ান ছেলেদের কিনে গোলাম করে রাখত। তাদের দিয়ে হাড় ভাঙা খাটুনি করাতো, হাল চাষ করাতো। বিনিময়ে তাদের প্রচুর খাবারও খাওয়াতো, কিন্তু তাদের থাকার জায়গা ছিল জমিদারের গোয়াল ঘর। তোমরা কি সত্যি মানুষ? কেন, আমাদের কি দেখে তোর গরু ছাগল মনে হয়? তাই তো মনে হয়, যেভাবে এখানে গোয়াল ঘরে পড়ে আছিস। আমরা জমিদারের খাই, জমিদারের সকল কাজ করি। তাহলে নকুল যে তোমাদের প্রতি এত অত্যাচার করে, তোমাদের কষ্ট হয় না? আমাদের মতো গরিবের আবার কষ্ট? হ্যাঁ, দুমুঠো খাইয়ে যে এই জমিদার আমাদের জীবিত রেখেছে, এটাই অনেক। তোমরা কি সারা জীবন এভাবেই থাকতে চাও? বেশ তো আছি, পেট পুড়ে খেতে পারি, ঘুমানোর জন্য মাথার উপরে তো ছাদ আছে। জোয়ানদের এসব কষ্টের কথা শুনে রফিক চোখের পানি ধরে রাখতে না পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে।
রফিকের বাবার বেশ কিছু জমি জমা আছে, যা রফিক নিজেই চাষ করে। রফিক চায় তাদের গ্রামের সবাই জমিদারের অত্যাচার থেকে রক্ষা পাক। এবারে গ্রামের খাজনার কি খবর নকুল? আগে হুজুর, রফিক এখনো তার ফসলের কোনো খাজনা দেয়নি। কোথায় সেই অধম? বন্দি করে নিয়ে আসো বেটাকে। নকুল জমিদারের পেয়াদাদের নিয়ে রফিককে ধরতে চলে যায়। রফিক, কই গেলি? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। কি হয়েছে? এত শোরগোল কিসের? হ্যাঁ, বুঝতে পারছো না বলো? বলি তোর ফসলের খাজনা দেওয়া তো হয়নি। জমিদার তোকে বন্দি করে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে। আমি তো আমার ফসলের সঠিক খাজনা দিয়ে দিয়েছি। বলি ও কথা বলে কোনো লাভ নেই। জমিদারের হুকুম, তোকে বন্দি করে নিয়ে যেতে বলেছে। পেয়াদারা রফিককে বন্দি করে ফেলে। তারা হাঁটতে হাঁটতে জমিদারের সামনে হাজির হয়। হুজুর, এই যে বেটাকে ধরে নিয়ে এসেছি। তোমার এত বড় সাহস! তুমি তোমার ফসলের খাজনা দাওনি এখনো? হুজুর, আমি আমার ফসলের সঠিক খাজনা এই নকুলের কাছেই দিয়ে দিয়েছি। না হুজুর, এ ডাহা মিথ্যে কথা। আমি কি এমনটা কখনো করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নকুল কেন এমন করবে? নিশ্চয়ই তুমি খাজনা দাওনি। আমি আমি সত্যি বলছি হুজুর। জমিদার রফিকের কোনো কথা না শুনে বন্দি করে গোয়াল ঘরে নিয়ে যায়। রফিককে দেখে জোয়ানরা চারজন অনেক হাসাহাসি করে। রফিক কিছু না বলে এক কোণায় বসে পড়ে। কি রে রফিক, তুইও কি জমিদারের খামারে জোয়ানের খাতায় নাম লেখালি? ওই নকুলের চাটুকারিতায় এখানে আসতে হলো। এখানে অবশ্য তোর দরকারও ছিল। সারাদিন খাটুনির পর তোর থেকে কিছু মজা পাওয়া যাবে। রফিক কোনো কথা না বলে চুপচাপ বসে থাকলো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো থামবার নেই নকুল। হুজুর, মনে হয় বাঁধ টিকবে না, বুঝলেন? তাহলে তো সর্বনাশ! বাঁধ ভেঙে গেলে তো আবার সব ফসলি জমি তলিয়ে যাবে। সকল ফসল নষ্ট হয়ে যাবে আমার। সেদিন সারাদিন বৃষ্টি হলো। বাঁধ ভেঙে সব ফসলি জমি সহ গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেল। এ কি সর্বনাশ হলো! সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এখন কি করব? হুজুর, চারিদিকে বন্যার পানিতে সব ডুবে গেছে। পানি সরে গেলেও ফসল ফলাতে কমপক্ষে মাস ছয়েক তো লাগবেই। সর্বনাশ! এতদিন ফসল উৎপাদন বন্ধ থাকলে সবাই যে না খেতে পেয়ে মারা যাবে। হুজুর, আমি একটা কথা বলি কি? পানি নেমে গেলে আপনি একটা মানুষের খামার করে ফেলুন। মানুষের খামার? সেটা আবার কেমন করে? আমি তো হাঁস মুরগির খামারের কথা শুনেছি। হুজুর, যখন বন্যার পানি নেমে যাবে তখন সবাই ধন্না দিতে তো আপনার কাছেই আসবে। হ্যাঁ, তা তো আসবেই। আমি বলি কি, আপনি ওদের সকলকে জোয়ানদের মতো করে রাখবেন, খাওয়াবেন। বিনিময়ে ওরা আপনার জমি চাষ করে দেবে, আপনার সকল কাজ করে দেবে। ও আচ্ছা, এই হলো তাহলে তোমার মানুষের খামার। জি হুজুর, যদি আপনার পছন্দ হয়। বন্যায় গ্রামের সবাই ঘর বাড়ি ফসলি জমি সব হারিয়ে জমিদারের নিকটে আসে। আজ থেকে তোমরা সবাই আমার এখানেই থাকবে। আমার জমিতে ফসল চাষ করবে। তোমাদের দেখাশোনার দায়িত্ব আমার। হুজুর, জোয়ানদের কি করব তাহলে? ওদেরকে মুক্ত করে দাও। এখানে সবাই মিলে মিশে একসাথেই থাকবে। আজ থেকে তোমরা মুক্ত। এখন থেকে গ্রামের সবাই তোমরা একসাথে জমিদারের বাড়িতেই থাকবে।
শেষমেশ জমিদার মানুষের খামার করেই ছাড়লো। কি আজে বাজে বকছিস? আজে বাজে বকছে না রফিক। জমিদার এখন সবাইকে দিয়েই কাজ করাবে। তার মানে এখন থেকে সবাই জমিদারের কেনা গোলাম। আমরা সবাই এখন জমিদারের খামারের পোষা প্রাণী মাত্র। এই বলে রফিক কান্না করতে লাগলো। গ্রামের সবাই জমিদারের আদেশ মতো কাজ করতে লাগলো। জমিদার সবাইকেই দেখভাল করতে থাকলো। নকুল এখন আর গ্রামবাসীদের উপর অত্যাচার করার সাহস পায় না। তবে মনে মনে শুধু ভাবে, এখানে তো সবাই জমিদারের খামারে পোষা মানুষ।